ব্ল্যাক ম্যাজিকের দুনিয়ায় মা রক্ষিণীর দরবারে আপনাদেরকে স্বাগত। আমি আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত সুপর্ণা। আপনারা দেখেছেন যে আপনাদের প্রিয় মানুষ যার সাথে দিনের পর দিন হাত ধরে ঘুরে বেড়াচ্ছেন, নতুন করে বাঁচার স্বপ্ন দেখছেন, এমনকি তাই নয়, তার সাথে ভবিষ্যতের স্বপ্ন করছেন, সংসার করবেন, ভালো থাকবেন, সেই মানুষটা আপনার এক ফোঁটা চোখের জল সহ্য করতে পারে না, এতটাই সে আপনাকে চোখের মনি করে রাখে। কিন্তু হঠাৎ সে মানুষটা আপনাকে ফোন থেকে ব্লক করে দিল, ফেসবুক থেকে ব্লক করে দিল, কথা বলছে না। যে মানুষটা আপনাকে চোখে হারাতো, তার জন্য আপনার চোখের জল পড়ছে। শুধু তাই নয়, আপনাকে সময় থাকা সত্ত্বেও ইগনোর করছে। কি হবে ভেবে দেখেছেন? সেই সময় জীবনটা নরক যন্ত্রণা হয়ে যাবে, স্তব্ধ হয়ে যাবে আরেকটা মানুষের জীবন, খুঁজে পাবে না কি হচ্ছে। এবং তখনই হয়তো বুঝতে পারবে কোনো তৃতীয় ব্যক্তির আগমন হচ্ছে, কিন্তু কেন হচ্ছে, কি কারণ, কিছুই বোঝা যায় না। এরকম অনেকের জীবনেই ঘটে। আর সেটা ঘটে তার কারণ কিছু অসুবিধা বা কিছু তন্ত্রোক্ত উপায় করা হয়। আর সেটা ঠিক করার জন্য কিন্তু উপায় একমাত্র তন্ত্রই। তার জন্যই আজকে চলে এসেছি আমাদের প্রিয় এবং সব থেকে পুরনো, যার অভিজ্ঞতা 35 থেকে 37 বছরের তন্ত্র জগতে, আমাদের অশোক মহারাজের কাছে, যিনি এরকম অনেক সমস্যা দূর করেছেন। আর ওনার সাহায্যে আমাদের অনেক সংসার, অনেক সম্পর্ক আজও জুড়ে রয়েছে। তো তাই যিনি এক্সপিরিয়েন্স, অবশ্যই আমরা তাদের কাছেই যাই সাহায্য চাইতে। আর শুধু তাই নয়, হয়তো অনেকেই বলবেন যে এই সাহায্যের জন্য হয়তো কোনো রকম অর্থনৈতিক অবস্থার থাকেই প্রবলেম, তারা করতে পারে না, তাদের জন্য কিছু রেমেডি থাকবে। তাই ভিডিওটাকে স্কিপ করবেন না, একদম শেষ অবধি দেখবেন। রেমেডি, উপায় সবকিছুই এর মধ্যে জানানো হবে। তাহলে মহারাজ, হঠাৎ বুঝলাম যে দুদিন আগে অব্দি মানুষটা আমার সাথে নর্মাল ছিল, আমার সাথে স্বপ্ন দেখছে, আমার সাথে ঘুরছে, কিন্তু হঠাৎ করে কেমন বদলে যাচ্ছে, চোখের সামনে বদলে যাচ্ছে, আমাকে আর সময় দিচ্ছে না। এই নয় যে সে কাজে ব্যস্ত বা কিছু, হয়তো দুজনে একই কাজ করি, হয়তো দুজনে একই কাজ করে একই ভাবে উন্নতি করার চেষ্টা করেছে, কিন্তু হঠাৎ করে সে অন্যরকম পরিবর্তন হয়ে যাচ্ছে। কি করে হচ্ছে সেটা? সম্পর্ক না একটা সরু সুতো, সুতো, হ্যাঁ। যে সুতোর উপর থেকে আমরা হাঁটি, সেই হাঁটার জায়গায় হঠাৎ করে সুতোয় টান পড়ে, সুতো ছিঁড়ে যায়। এবার বলো তো, সুতোটা ছেঁড়ার কি কি উপায় হতে পারে? জোর করে ছিঁড়ে দেওয়া, মাঝখান থেকে কেটে দেওয়া, পুড়িয়ে দেওয়া, অনেক কিছুই হতে পারে। এই নানা কারণে সম্পর্কগুলো ভাঙে। যেরকম আমি আমার কাছে আসা সবাইকেই বলি, দেখ, আমার তো 37 বছর 38 বছরের এই তন্ত্র জগৎ, মিডিয়া জগৎ 17-18 বছরের ওপরে হয়ে গেল। সেই জগতে আমি প্রচুর 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 ক্লায়েন্টকে দেখেছি। তার মধ্যে আজকেও মিলিয়ে দেখে নিক, প্রচুর ক্লায়েন্ট, মানে প্রচুর লোক যারা নিজেদের মেলাতে পারবে তাদের জীবনকে। যে আমি আগে রাগ করলে, বিশেষ করে মেয়েরা বলতো, ছেলেরাও হয়, আমি আগে রাগ করলে ও খুব একটু মানিয়ে নিত আমাকে। আচ্ছা। সারাদিন কথা না হলে রাত্রিবেলা ফোন করতো, সারাদিনে কথা না হলে সকালবেলা গুড মর্নিংটা বলতো, আই লাভ ইউটা বলতো। আমি যতই রাগ করতাম, কোনো না কোনো উপায় সে মানিয়ে নিত। হঠাৎ কি হলো, সে ভাবলাম মানিয়ে নেবে, কিন্তু কোথায় সে আর মানালো না। এই ঘটনাটা প্রচুর লোকের মধ্যে হয়, অনেক কাপলস এর মধ্যে হয়, অনেকের জীবনে ঘটে। একদম ঘটে তো। আমি সবাইকে বলি, বাবা এটা করতে যাস না। আজকে আমার একটু অভিমান হলো, আমি কথা বন্ধ করে দিলাম, বাজে কথা বললাম, উল্টো দিকের লোকটা সে আমাকে বাবা সোনা করে মানিয়ে নিল, কিন্তু তার কাছেও একটা ছোট্ট মেসেজ গেল, বার্তা তার কাছে পৌঁছলো, তিক্ততার। একদম। সেই তিক্ততা তার মণিকোঠরের মধ্যে কিন্তু জমা হয়ে রয়েছে।
রোজ আমি এরকম বা মাঝে মধ্যেই আমি এরকম ভাবে দিচ্ছি আর তার কাছে জমা হচ্ছে। যেদিন ফাটলো সেদিন দড়িটা অনেকটা সেই ওরকম ছিঁড়ে পাপের গেল, ঘোড়া পাপের ভরতে ঘোড়ার ভরতে মতো। ভেঙে গেল। আবার অনেক সম্পর্ক আমি দেখেছি তৃতীয় ব্যক্তি অর্থাৎ একটা সুতোর উপরে আর একটা সুতো পড়ে কেটে দিচ্ছে ঘষাঘষিতে, ঘুড়ির মতো। সেই জন্য সুতোর উদাহরণটা আমি দিলাম। তৃতীয় ব্যক্তি ঢুকে সেই সম্পর্কের মধ্যে সম্পর্কটাকে নষ্ট করে দেয়, এটাও দেখেছি আমরা। সেটা যারই দোষ থাকুক না কেন, কিন্তু ঘটনাটা এটাই হয়। একদম একদম। অনেক আমাদের তো পুরুষের জীবনটাই কলঙ্কের, পুরুষই কলঙ্কিত হয়, নারী হয় না কলঙ্কিত। কিন্তু নারী তো কলঙ্কিত মহারাজ। তুমি দেখবে এখানে কি বলবে, পুরুষদের একটুখানি ছ্যাক ছ্যাক ছুকছুকে বাই আছে, নারীদেরকে এই ওয়ার্ড দেয়? দেয় কি একটা নারীকে ছুকছুকে বাই আছে? দেয় না তো। তাহলে কাদের চরিত্রে প্রবলেম বলে? পুরুষের চরিত্রে প্রবলেম বলে, পুরুষের কলঙ্ক আছে, এটা বাজবার জন্য। এটা পলিটিশিয়ানদের কথা, বাজবার জন্য। রাজনীতিবিদ আমরা যারা মন্ত্রী মশাই আমরা হয়েছি, তারা যে এটা অমুক জিনিস, কিন্তু না, আসলে পুরুষদের উপরেই এই বিষয়টা চলে আসে যে সে তার মনের ভিতরে ছুকছুক আছে। একটা পরিবারের মধ্যে যদি স্বামী স্ত্রী হয়, তাহলে দেখবে স্ত্রী স্বামীকে এই সন্দেহটাই করে যায়। একদম। কিন্তু সেই স্বামী কি তার স্ত্রীকে করে এটা? খুব কম। না বরাবর। তাহলে উত্তরটা নেব না, না বরাবর তার মানে উত্তরটা নেব না। ঠিক এর উল্টোটাই প্রেমিক প্রেমিকার জুড়িতে ছেলেটা মেয়েটাকে এরকম সন্দেহ করে। এটা কিন্তু একদম কারেক্ট কথা বললেন, মনের কথা। বিয়ের পর মহিলারা সন্দেহ করে পুরুষকে, আর বিয়ের আগে পুরুষরা সন্দেহ করে কেন? কিন্তু কেন? সম্পর্কটা তো একই। দুটো জায়গাতেই ইনসিকিউরিটি। আচ্ছা, মানে বিয়ের আগে ছেলেরা ভাবে যে মেয়েটা চলে যাবে, ইনসিকিউরিটি। আচ্ছা, কারণ ছেলেরা অনেক বেশি বাস্তব নিয়ে চলে। আচ্ছা, কেন? রোজ গালাগালি খায় অফিসে, ব্যবসাতে রোজ গালাগালি খায়, তো এরা অনেক বাস্তবকে আগে দেখে। রকে বসে ছেলেরা আড্ডা মারে, মেয়েরা আড্ডা মারে না, মেয়েরা চার দেওয়ালের মধ্যে থাকে। তো এই যে রকে বসে আড্ডা মারা বাস্তবটাকে দেখে, তো ওই বাস্তবটা দেখতে দেখতে ও জানে যে কি হতে পারে। ইনসিকিউরিটি, হারিয়ে ফেলার ভয় তার মধ্যে ঘুরতে থাকে। আচ্ছা, তখন সে বারবার যখনই তার প্রেমিকা কারোর সঙ্গে গল্প করে বা না করে, সে সন্দেহের আওতায় চলে আসে। ঠিক এইটাই যখন কোনো মেয়ে বিবাহ করে নেয়, তখন সে ইনসিকিউরিটিতে ভুগতে শুরু করে। এবার আমি বাড়িতে বন্দি হয়ে গেছি, ও বাইরে কিছু করছে কিনা। একদম। আবার দেখবে আমরা যখন বিয়ের আগে প্রেম করি, বাবুসোনা খেয়েছো, মহাসোনা খেয়েছো, ঘুম থেকে উঠেছো, কি পরেছো, কি রং ব্যবহার করবে, কোন জুতো পরবে, আহা জুতো ছিঁড়ে গেছে, আমি গিয়ে সেলাই করিয়ে দিচ্ছি, কিনে দিচ্ছি, নানা রকম গল্প করে। কিংবা সপ্তাহে একদিন যখন দেখা করতে যায়, তখন বন্টনকে সুন্দর হয়ে বাবার পকেট মেরে, মায়ের ব্যাগ ঝেড়ে, বন্ধুর কাছে ধার করে, নিজের টিফিনের খরচ বাঁচিয়ে পয়সা জমিয়ে তার গার্লফ্রেন্ডের কাছে গিয়ে উপস্থিত হয়। কিন্তু সেই ছেলেটাই যখন তাকে বিয়ে করে না, ঠিক তার উল্টোটা হয়ে যায়। তার কারণ সে ওটা একটা মেকি লাইফ নিয়ে যায়, আর এটা রিয়েল লাইফ। অবশ্যই। তাই সেই ভালোবাসাটা আর তখন রিয়েল লাইফে আসে না। কারণ চোখের সামনে দেখছে বউ খেয়ে নিয়েছে, আবার বাবু সোনা কি খেয়েছো জিজ্ঞেস করবো। আচ্ছা, লাইফটা খুবই প্র্যাকটিক্যাল হয়ে যায়, এটা একটা প্র্যাকটিক্যাল খুবই স্বাভাবিক ব্যাপার। সেখানেতেও কারণ মেয়েরা সেন্সিটিভ হয় প্রচন্ড, এই যত্নটা, এই আদরটা তারা তখন মিস করে। আর মিস করে বলেই তার মনের ভিতর একটা ফাঁকা জায়গা তৈরি হয়। একটা মেয়ে ভাবে আমার হাজবেন্ড এসে সারাদিন কি করেছে জানাবে, সেটা কি সত্যি বাস্তব? না। কিন্তু এটাই ভাবে মেয়ে। আর যখন এই বাস্তবটা হয় না, তখন তার মধ্যে ফাঁকা হতে শুরু করে, আর এইখানেতেই তৃতীয় ব্যক্তি আসার জায়গা তৈরি করে।
কারণ সেই মেয়েটা বলবে তুমি তো আমাকে কিছু জানো না, বলবে জানানোর কি আছে। এখানেই বাক বিতণ্ডতা শুরু হলো, এইখানেই তার্কিক জীবন শুরু হলো, আর এইখানেই তিক্ততা বাড়ার রাস্তা তৈরি হলো, আর তার সাথে সাথে তৃতীয় ব্যক্তি আসার জায়গা তৈরি হয়ে গেল। সেই তৃতীয় ব্যক্তিটা কি মেয়ের জীবনে আসবে? এইখানে মেয়ের জীবন ছেলের জীবন বলে ব্যাপার নেই, কারোর জীবনে আসবে, যে কোনো জীবনেই আসতে পারে। হয়ে গেল। আবার বিবাহের পর বা বিবাহের আগে শ্বশুর শাশুড়ি, হবু শ্বশুর শাশুড়ি বা নিজের শ্বশুর শাশুড়ি বা ফ্যামিলি মানতে চায় না, সেখানেতে চলে আসে তন্ত্রোক্ত বিদ্বেষণ, বিচ্ছেদন, উচাটন, বৈভবকরণের মতন কুতন্ত্র ক্রিয়ার প্রয়োগ, যেখানে দুটো মানুষের সুসম্পর্ককে নষ্ট করিয়ে দেওয়া হয় তন্ত্রোক্ত বিধান মতে। মানে ছেলের বাড়ির লোক কিংবা মেয়ের বাড়ির লোক, আবার দুটো বাড়ির লোকই আলাদা আলাদা যায়, এটাও হয়েছে। আচ্ছা, আবার দুটো বাড়ির লোক একই লোকের বাড়িতে এসছে কাজ করাতে, এটাও হয়েছে। একই লোকের বাড়িতে এসে জানে না। ওদেরকে ছাড়াছাড়ি করাতে, জানে না, আর মানে ও ছেলে এটা জানে না, ও এটা জানে না, যে কাজ ধরছে সে জানে যে আমি একটাই কাজ ধরেছি, দুটো। একটা কাজ করলে দুটো হয়ে যাবে। হ্যাঁ, এরকম হয়েছে, হয়, এটা আমার কাছে প্রমাণ আছে, এরকমটা হয়। আচ্ছা, তো সেই জায়গা থেকে বিভিন্ন উপায়ে কিন্তু সম্পর্কের বিচ্ছেদ তৈরি হয়, শুধুমাত্র তন্ত্রক্রিয়ার মাধ্যমেই হয় এটা নয়। আর তার সাথে সাথে আবার কিছু গ্রহ দোষও থাকে, এই এতগুলো ঘটনা গ্রহ দোষের হিসেবেই আসে। আবার কিছু কিছু সমস্যা আছে গ্রহ দোষের জন্য, যেরকম শুক্র খারাপ অবস্থায়, মঙ্গল খারাপ অবস্থায়, বুধ খারাপ অবস্থায়, চন্দ্র খারাপ অবস্থায়, প্রেমজ স্থান খারাপ অবস্থায়, ষষ্ঠ সপ্তম খারাপ অবস্থায়, এগুলো থাকলে তখন গিয়ে সমস্যা হয়। আবার অনেক জায়গায় আছে এই গ্রহগত অবস্থা নেই, যে প্রেমটা ঠিক চলছিল কিন্তু বিয়ের কথা বলতে গিয়েই সমস্যা হয়ে গেল, কেটে গেল, অনেকের জীবনে ঘটেছে। যে প্রেম চলছে খুব ভালো, বিয়ের কথা যে বলে এই বলেছিস তোর বাড়িতে আজ না কাল, এই তোর বাড়ি নিয়ে চল না, ঠিক সময় মতো নিয়ে যাব, এই কি করছিস, কারণ এই তুই তো আমার সম্পর্কটা অনেক বেশি ভালো বন্ধুত্বের, বা তুমি তোমার বাড়িতে বলো একটুখানি, ঠিক আছে এখনো না বলতে পারছি না, আর কিছুদিন সময় দাও, এখনো তো আমি দাঁড়াইনি, আমি বাড়িতে কি করে বলি, তাহলে প্রেম করলি কেন? আবার সে বিবাহিত, তারপরেও সে অন্যের সঙ্গে প্রেমে করছে, কমিটেবল যে আমি তোমার সঙ্গে সংসার করব, এদিকে সংসার সে কিন্তু আরামসে রয়েছে। নানা রকম কারণে সম্পর্ক ভাঙে। আবার আমি এরকমও প্রচুর লোক দেখেছি যারা মেয়েদের কাছ থেকে অর্থ নেওয়ার জন্য সম্পর্ক তৈরি করে, মেয়েদের কাছ থেকে অর্থ নেওয়ার জন্য। আচ্ছা, সেটা সব থেকে বেশি হয় বিবাহিত মেয়েদের। আচ্ছা, হ্যাঁ, একদম একদম। মিলেছে তো? মাঝখানে একটা কথা উঠেও ছিল খুব, যে মেয়েদেরকে প্রেম করার থেকে বৌদিদেরকে প্রেম করা অনেক ভালো। একদম একদম ঠিক, মিলেছে তো? ঠিক সেই রকমই মেয়েদের সঙ্গে প্রচুর পুরুষ প্রেম করেন এই করার মানে সম্পত্তি নেওয়ার জন্য। আবার শুধু পুরুষরাই কিন্তু এখানে কলঙ্কিত নয়, মেয়েরাও করে। প্রচুর মেয়ে আছেন যারা স্টেবল পুরুষদেরকে, আরে এমনিতেও তো পুরুষেরা তো কিছুই দেখে না, একটা মেয়েকে দেখে আর মেয়েরা দেখে পুরুষের কত টাকা আছে। একদম ফ্যাক্ট। তুমি স্টেবল হওনি, আমি তোমাকে বিয়ে করতে পারছি না, তুমি সাইকেল নিয়ে আমার সঙ্গে দেখা করতে আসো আর ওখানে বাইক নিয়ে বড় ভুটভুটি নিয়ে আসবে, ব্যাস কোন দিন তোমাকে ছেড়েও চলে যাবে, গ্যারান্টেড এটা। আবার যখন ঘরে কিছু পায় না তখন রাজমিস্ত্রির সঙ্গেও পালিয়ে যায়, এটারও উদাহরণ তো ওখানে দেখেছো, আমি এরকম দেখেছি। আমার কাছে ক্লায়েন্ট কাজ করাতে এসছে, তাকে ফিরিয়ে বাড়ির পাশের বাড়িতে রাজমিস্ত্রি, তো নিজের বাড়িতে পাশের বাড়িতে মানে পাশে কাজ হচ্ছে এরকম রাজমিস্ত্রির সঙ্গে একজন হাই কোয়ালিফাইড মেয়ে প্রেম করে চলে গেছে। আবার তাকে ফিরিয়ে আনার জন্য যদি বলি তাহলে এখানেও তন্ত্রক্রিয়া দিয়ে বিচ্ছেদ করা হয়েছে, কিন্তু এটা মানান যায় না। তো নানা রকম কারণ আছে এই সম্পর্কগুলো ভাঙবার, যে কোনো তন্ত্র অনেক বেশি কিন্তু সম্পর্কের জায়গা ভাঙবার জন্য অনেক বেশি। কারণ এখানে শুধু বিদ্বেষণ ক্রিয়া আমি বলছি না যে সম্পর্ক ভাঙে, বশীকরণ ক্রিয়াও কিন্তু সম্পর্ক ভাঙে।
বশীকরণ বলতে ধরুন মা বশ করে নিল নিজেকে। ধরো তুমি না, ছেড়ে দাও না, মাকে কেন দোষ দিচ্ছ, একটু আচ্ছা। অন্যভাবে আসি। আচ্ছা, তুমি অন্য ওর একজন। সঙ্গে আছো, হুম, হয়ে গেল, হুম, জানা আছে। হুম, এবার আমার তোমাকে খুব ভালো লাগলো, হুম, বশ করে নিলাম। তোমাকে আমি বশ করে ব্রেন ওয়াশ করে সবকিছু করে আমার তরফে নিয়ে এলাম, ব্যাস হুম। হয়ে গেল না, গল্প শেষ। হ্যাঁ, তাহলে তো চলে গেল। যে মহিলা বাড়ি থেকে বেরোতো না, হুম, সেই মহিলা প্রথম প্রথম এদিক ওদিক করে লুকিয়ে চুরিয়ে বেরোতে বেরোতে বাড়ি ছেড়ে চলে গেল। শুধু এখানে পুরুষ দায়ী এটা নয়, হুম, এখানে মহিলা মহিলাও আছে ঘটনা। মহিলা মহিলা। তার সন্তান আছে, সেই সন্তান রেখেও সে অন্য মহিলার সঙ্গে গেছে গিয়ে, এরকম আমার কাছে ক্লায়েন্ট আছে। বুঝলাম না এটা অ্যাকচুয়ালি সন্তান আছে বলতে ওই ভদ্রলোক। ধরো তোমার বিবাহ হয়ে গেছে, হুম। তোমার দুটো সন্তান আছে, হুম, তাহলে নিশ্চয়ই তুমি অসাধারণ নও, না। তাই না? হ্যাঁ। তো এই অসাধারণ কর্মটা তো অসাধারণ লোকেরাই করে, তাদের তো আর সন্তান হবে না, আচ্ছা, তাই না? আচ্ছা। যাদের এটা প্রবলেম তাদের তো এটা প্রবলেম, হুম, বা যারা এই ধরনের হুম, ভাবে জীবনযাপন করে তার তো এই ধরনের জীবনযাপন, তার তো আর ওটা আসবে না। হুম, তাহলে তুমি একটা মহিলার সঙ্গে পালাবে কেন প্রেম করে? সেটাই। সবই তন্ত্রের খেলা। আচ্ছা। একটা কালো, মিশমিশে কালো বা একটা লাল হিপ্পি চুলওয়ালা ছেলে, মানে হিপ্পি চুল বোঝাতে বলছি একদম, হ্যাঁ, হ্যাঁ। আমি হুম, স্টাইলের জন্য না। হুম, তো সেই ছেলেটার প্রেমে একটা গৃহবধূ পড়ে কি করে, বা একটা কোয়ালিফাইড মেয়ে পড়ে কি করে? সব তন্ত্রের খেলা। শুধু তাই নয়, আমি এরকম দেখেছি যে বউটি হয়তো খুব সুন্দর, হুম, কোয়ালিফাইড, সবকিছু ঠিক, অথচ ভদ্রলোক এমন একজনের কাছে গেছে তাকে যাকে কারো মানে বলতে নেই, ভগবান যেরকম। সুন্দর, হ্যাঁ, সুন্দর মহিলা ছেড়ে পেতনিকে প্রেম সেটাই, করেছে। মানে ওটা আমার বলতে খারাপ লাগছিল। একদম বলছি, এটা সিধে সাপটা জিনিস, প্রচুর মায়ের জীবনে এরকম আছে, হ্যাঁ, দেখতে সুন্দর, হুম, কি বলবো, আমার কাছে ক্লায়েন্টরা আসে আমি জানি তো, তার তো ছবি যখন আমি তৃতীয় ব্যক্তির সম্পর্ক কাটানোর জন্য ছবি নিই তখন তো দেখতে পাচ্ছি, তাকে পাতে দেওয়া যাবে না এরকম। মানে আমি ওয়ার্ডটা আরেকটা আছে বাড়ির, হুম, তো সেইখানেতে সেই ওয়ার্ড অনুসারে আমি কাউকে ছোট করছি না, মানে এটা কথার কথা, মানে প্রবাদ এটা, যে তো এই সেখানে তো প্রেম করতে চলে আসে। এই বশীকরণের মাধ্যমেও কিন্তু সম্পর্ক বিচ্ছেদ হয়। এগুলো বুঝবো কি করে যে কি করে করছে, কিভাবে করছে, কিভাবে বুঝবো? এগুলোকে কিভাবে বুঝবো? প্রথম, সাধারণভাবে যদি সম্পর্ক কারোর মধ্যে থাকে হুম, আর তার মধ্যে ইগনোর ব্যাপারটা অনেক বেশি চলে আসতে শুরু করে, হুম, তাহলেই জেনে রাখো কোনোভাবে নেগেটিভ এনার্জি, কাজ অর্থাৎ করছে। তোমাদের সম্পর্কের মধ্যে তৃতীয় কিছু ব্যাপার শুরু হয়ে গেছে, হুম, প্রথম। হুম, এবং যখন কারুর ওপরে কোনো বশীকরণ ক্রিয়ার এফেক্ট হয়, হুম, তখন যার ওপর বশীকরণ ক্রিয়ার এফেক্ট হয় সে পাগলের মতন হতে শুরু করে। হুম, মানে হিতাহিত জ্ঞান থাকে না তার, হ্যাঁ, সবার সামনেই সে সেটা করতে থাকে। করতে শুরু করে দেয়। যেটা লুকিয়ে প্রেম, যতক্ষণ না সেটা সবার সামনে আসে সেটা ততক্ষণ লুকিয়েই থাকে, হুম, কিন্তু বশীকরণের প্রেম সেটা সবার সামনে চলে আসে। হুম, এটাকে যদি আমরা একটু অন্যভাবে দেখি তাহলে আমার মায়েরা ভালো বুঝতে পারবে, এটা স্বামী স্ত্রীর মধ্যে বেশিরভাগ পুরুষের ক্ষেত্রে বলছি, কারণ বেশিরভাগ পুরুষকে যখন তার মা নিজের বশে করে নেয়, হুম, তখন কিন্তু যে মেয়েটার হাত ধরে সে বিবাহ করেছে প্রেম করে, হুম, সেই মেয়েটার পাশে পর্যন্ত শোয়া বন্ধ করে দেয়, আচ্ছা। মায়ের সঙ্গে গিয়ে ঘুমায়, এরকম আছে। এটা কি অদ্ভুত তাই না? উনিও তো মা, উনিও তুমিও মায়ের মহিলা। কথা বলছো, আমার কাছে এরকম ক্লায়েন্টের ডেসক্রিপশন আছে যেখানে ক্লায়েন্ট মানে তার ছেলেকে বলছে দরজা ছিটকিনি দিয়ে শুবি না, স্বামী স্ত্রীর ঘর দরজায় ছিটকিনি দিয়ে শোবে না, এটা বাস্তব। আমার কাছে এরকম উদাহরণ আছে যেখানে কান পেতে শুনছে, দরজায় জানালার সামনে দাঁড়িয়ে বাইরের আলোতে তার ছায়াটা পড়ছে, তার ছেলে আর ছেলের বৌমা কি কথা বলছে শোনার জন্য, এরকম আছে। আর এরকম আছে বলেই কিন্তু তাদের জামা কাপড় কেটে নিয়ে চলে যাচ্ছে।
কোনা কেটে, সুতো কেটে, জামা কাপড়ে কোনো জিনিস গায়েব হয়ে যাচ্ছে, আর তারপরে ধীরে ধীরে তাদের সম্পর্কের মধ্যে দূরত্ব বাড়তে শুরু করেছে। যে হাজবেন্ড, যে মহিলা, যে পুরুষ, যে প্রেমিক, যে প্রেমিকা চোখে হারাতো, কোথায় যেন তারপর তাদের কাছে আস্তে আস্তে তার নাম শুনলেই রাগ, নাম শুনলেই জ্বালা, বাড়ির দূরে থাকলে একটু খোঁজ খবর নিচ্ছে, কিন্তু বাড়িতে আসলেই ঝগড়া, অশান্তি, দেখলেই মাথা গরম হয়ে যাচ্ছে, দেখলেই চিৎকার চেঁচামেচি শুরু হচ্ছে। জেনে রাখো তন্ত্রোক্ত ভাবে ক্ষতি এসছে। যে মানুষটা ফোনের জন্য অপেক্ষা করছে, সেই মানুষটা যখন তোমাকে ফোন করবে আর তুমি ওখান থেকে বলে কেন ফোন করছো, কাজে ব্যস্ত আছি, জেনে রাখো এখানে কিন্তু প্রবলেম চলে এসছে। যখন তুমি তার এসএমএস করছো তাকে, আর সে তোমার এসএমএসটা দেখেও আর রিপ্লাই দিচ্ছে না, জেনে রাখো প্রবলেম শুরু হয়ে গেছে। যখন তুমি কোনো বাজে ভাবে কিছু বলছো আর তার প্রতি উত্তর কিছু সে দিচ্ছে না, অর্থাৎ তুমি আমাকে ছেড়ে দাও বা আমি তোমার সঙ্গে আর থাকতে চাই না, তখন যখন সে উত্তর দিচ্ছে না, জেনে রাখো প্রবলেম শুরু হয়ে গেছে। যখন তোমার থেকে সে ফোন লুকোতে শুরু করছে, জেনে রাখো প্রবলেম শুরু হয়ে গেছে। এগুলো তো তন্ত্রোক্ত প্রবলেম, তৃতীয় ব্যক্তির আগমনের প্রবলেম। হ্যাঁ, তিক্ততা আছে, তিক্ততাতে কিন্তু এই ফোন লুকুলুকি ব্যাপারটা নেই, সেখানে ঝগড়াটা আসে। পারলে কেউ কাউকে মারবে, সে তিক্ততা আলাদা, কারণ তোমার ব্যবহারে সে তিক্ত হতে 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 গিয়ে একদিন বাস্ট, তার প্রভাবটা একদিন বাস্ট, কিন্তু তারপর কিন্তু তারা তাদেরকে ছাড়ে না। অনেক জায়গায় আছে, আমরা দেখবে এখানে চুপ হয়ে যায়। হ্যাঁ, ছেলেদের জীবনে সব থেকে বেশি আসে, আমি দেখেছি, চুপ হয়ে যায়। তুমি ভাবো বাহ খুব ভালো, জেনে রাখো এটা সব থেকে বেশি অমঙ্গল, অশনি সংকেত। সে কিন্তু তোমাকে পুছতে শুরু করেছে তার যে তুমি তোমার যে ঘরটা বানিয়েছিলে তার বুকের ভিতরে, চার দেয়ালের ঘর, ঘর নয় গো, বুকের ভিতরে যে ঘরটা বানিয়েছিলে সেখান থেকে কিন্তু সে এক এক করে সব পুছতে শুরু করেছে। একটা পুরুষ যখন চুপ হয়ে যায়, একটা পুরুষ যখন তোমার রান্নার আর খুঁত ধরে না, একটা পুরুষ যখন তোমাকে আর কিছু বলে না, তুমি যা বলছো সবই হ্যাঁ, জেনে রাখো সে ডিলিট করছে, অশনি সংকেত। যদি এই মুহূর্তে সেটাকে সামলে নিতে না পারো, তাহলে কিন্তু আগামী দিনে তাকে আর সামলাতে পারবে না। আর তার জন্য কিন্তু একটাই উপায়, তন্ত্রোক্ত বশীকরণ ক্রিয়া। বশীকরণের অনেক পার্ট আছে, কিন্তু বশীকরণ ক্রিয়া, যাদের সম্পর্ক ভেঙে গেছে, দূরে চলে গেছে বা তিক্ততা এই জায়গা তৈরি হচ্ছে, তাদের জন্য বিভিন্ন উপায় আছে, অবলম্বন করতে হয়। ভালো তান্ত্রিক দিয়ে ক্রিয়া করাও, অবশ্যই কিছু ভালো তুমি রেজাল্ট পাবে। জিনিস শেষ হওয়ার আগে তাকে ধরে নাও, জিনিস শেষ হয়ে গেলে ধরতে যেও না, সেখানে কিন্তু সমস্যা বাড়বে। এবার ধরুন তন্ত্রোক্ত উপায় তো বুঝলাম করতে হবে, তার জন্য কিছু খরচা সাপেক্ষ থাকে, সে তো খরচা হবেই, কারণ বিভিন্ন মেটেরিয়ালস আছে, তাদের দাম বিভিন্ন রকম, কোনোটাই কম দামি জিনিস নয়। সঠিক জিনিস ব্যবহার করলে তার খরচা আছে। সেটার কোনো নরমাল কোনো রেমেডি, যে একটু হলেও, হয়তো সে একদম ব্লক করে দিয়েছে, হয়তো একটু আমার একটা কলে হ্যালো রিপ্লাই দিচ্ছে, এরকম কিছু? হ্যালো রিপ্লাই দেবে কিনা জানি না, আবার আসবে না এটাও বলতে পারবো না। আমি বারবার বলি, আমার একটা ছোট্ট শব্দ, মানো ইয়া না মানো। আর আমার একটা কথা শুনে আমার একজন প্রিয় মানুষ খুব হাসে, আমার বাবার কি বা কার বাবার কি। মানলেও মানলে, না মানলে না, আমার বাবার কি আর কার বাবার কি। ঠিক আছে, কিন্তু যদি সত্যি মন দিয়ে করো, তাহলে অবশ্যই কিছু উত্তর পাবে। হ্যাঁ, হয়তো 100 জন করলে 80 জন পাবে, 80 জন পাবে তো 50 জন পাবে, 50 জনই পাবে তো আমাকে তো পয়সা দিতে হলো না। তুমি করছো নিজে, তুমি উত্তর পেলে তখন কারোর কাছে প্রতিকার করতে যাও, আমার কাছে আসতে হবে, এর কোনো মানে। দুটো কাজ এই মুহূর্তে আমি বলছি। মোটা দেখে একটা হাড়ি কিনে আনবে, মাটির হাড়ি। যখন দশকর্মার দোকানে যাবে বা মাটির দোকানে যাবে, বলবে আমি এর মধ্যে আগুনে বসাবো, এটা যেন না ফাটে, বা আগুন জ্বালাবো এর ভিতরে। এর ভিতরে কাঠ ভালো করে দেবে, ছোট 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 কাঠ, তার মধ্যে
যা ইচ্ছা, নিম কাঠ বাদ দিয়ে, নিম কাঠ, শেওড়া কাঠ, বাবলা কাঠ এগুলো বাদ দিয়ে বেল কাঠ দাও, আম কাঠ দাও, এগুলো অ্যাভেলেবেল, এগুলো চলে যাবে। এবার আগুন ধরাবে যেভাবে পারো, এই দাউ দাউ করে আগুন যেন জ্বলে, যজ্ঞে যেরকম আগুন জ্বলে তখন দাউ দাউ করে আগুন যেন জ্বলে। এই আগুনের মধ্যে একদমে কিনে আনা চিনি থেকে ঠিক এইভাবে আঙুল করে চিনি দেবে। আহুতি দেব, কোন মন্ত্র? মন্ত্র হলো তো তন্ত্র হলো। হ্যাঁ সেটাই। একটা আসন পেতে বসবে আর মনের কথা বলবে। মন্ত্র হচ্ছে মন থেকে ত্রাণ যুক্ত। তাহলে মন থেকে কি বলবে তুমি তাকে বলো তো? যে আমার প্রিয় মানুষটাকে ফিরিয়ে এনে দাও। ব্যাস, এটাই মন্ত্র। আমার অমুক প্রিয় মানুষ, ধরো অশোক মহারাজ আমার প্রিয় মানুষ, তাহলে আমি অশোক মহারাজকে যদি বশীকরণ করি বা আমি যদি সুপর্ণাকে করি, তাহলে কি বলবো? সুপর্ণা তুমি আমার কাছে ফিরে আসো, এই কথাটাই বলবো। একদম। তাহলে কাজ করার আগে আমি বলবো আমি অমুক, আমার গোত্রেই আমার সব থেকে প্রিয় মানুষ সুপর্ণা, একে আমি আমার কাছে ফিরে পেতে চাই। এ রাগ করে চলে গেছে আমার থেকে দূরে, আমার কোনো উত্তর দিচ্ছে না। আমি এই আগুনের এই কাজ, চিনির পোড়ানোর কাজ করব, আমার এই মনের ইচ্ছেটা পূর্ণ হোক বলে এবার তুমি রোজ এটা করো, 108 বার করে দাও না। দেখো কোনো না কোনো ভাবে, কিছু না কিছু ভাবে যোগাযোগ হবে। এটা শুধু প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে বলছি না, আমি সেই মায়েদেরও বলছি যে মায়েদের সন্তান বাড়ি ছেড়ে চলে গেছে। আচ্ছা। আমি সেই মায়েদেরও বলছি যে মায়েদের সন্তান অন্য ছেলের সঙ্গে প্রেম করে বিয়ে করে আর তাদের সঙ্গে যোগাযোগ রাখে না। আমি কিন্তু সেই মায়েদের জন্য বলছি, সেই ছেলেটা ছেলেও হতে পারে, আবার সেই মেয়েটা মেয়েও হতে পারে, বা ছেলে মেয়েও হতে পারে। যেই হোক, তাকে তুমি তোমার কাছে যোগাযোগের রাস্তা তৈরি করিয়ে নিতে পারো এই ক্রিয়ার দিয়ে। তার সঙ্গে আর একটা কাজ করলে খুব ভালো হয় যদি করা যায়। কি সেটা? ভোজ পাতা, ভোজপত্র আর কি, ভূর্জপত্র, বা ভোজ পাতা। যদি না মনে থাকে তাহলে তাবিজ লেখার পাতা, দশকর্মার দোকানে গিয়ে ওই লাল রঙের, অনেকটা মনে হয় সাদা হয়, লাল হয়, কাঠের মতন ছাল। সবার বাড়িতে কম বেশি লাল চন্দন তো আছে, ওই গুঁড়োটা দিলে হবে না কিন্তু, হ্যাঁ এটা মাথায় রাখবে। আচ্ছা, মানে ঘষে, কাঠ দিয়ে ঘষে। ওকে। ঘষার মধ্যে মজা আছে, আমার গুরু বলতো রসে বসে কষে করবি। আচ্ছা, মানে দাঁতে দাঁত না লাগে, সুন্দর করে যখন ঘষবে তখন মনে মনে ও তোমার বলবে, হ্যাঁ মনস্কামনা। এখানে ফিরে আসার কথা বলবে না, এখানে বলবে দেখো সম্পর্কটা ভেঙে গেছে, যে কারণেই হোক একটা রাগ তৈরি হবে, কারণ বিদ্বেষণ করতে হবে, বশীকরণ ও তিক্ততা নানা রকম। তো আমার উপর আসা সব রাগ ওর লীন হয়ে যাক, আর আমার বশে হয়ে যাক, এই মনস্কামনা করে ওটাকে ঘষবে যে কোনো কাঠি দিয়ে, ঝাঁটার কাঠি না, তা বলে কিছু না হলে দেশলাই কাঠি, আর যদি একটু ভালো হয় তাহলে হচ্ছে ডালিম গাছের ডাল পেন্সিলের মতন করে নাও, আর যদি ওই তোমার স্বর্ণচম্পা গাছের ডাল হয় তাহলে সেটা করে নাও, আর না হলে হচ্ছে তোমার ভালো যে কোনো গাছ কাটা নেই সেই গাছের ডাল দিয়েও পেন্সিলের মতন করতে পারো, এটা করতে পারো। আর যদি আরো বেশি ভালো করতে হয় তাহলে শ্বেত চামেলি গাছের ডাল, শ্বেত চামেলি, আচ্ছা এটা আরো বেশি ভালো। যে গাছটা শুকিয়ে যায়নি কিন্তু, এটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, শুকাবে না, ওটা নিয়ে থাকবে। ওকে। সেটার ডাল পেন্সিলের মতন করে নিজের 8 আঙ্গুল মতন করে নাও, 8 আঙ্গুল। আর যদি না থাকে যে কোনো টুকরো করতে পারো, না থাকলে তো যা আছে তাই সবকিছু, নাই মামা থেকে কানা মামা। তো সেই ডাল দিয়ে চন্দনটা ঘষে নিলে, ঘষে নেওয়ার পর হলো ওটা পড়ি যেরকম কালি হলো, ওটা নিয়ে ভোজপত্রের মধ্যে একবার লিখবে আমার কাছে ফিরে আসো, অমুক তুমি আমার কাছে ফিরে আসো, এটা ডিটেইলস লিখলো, আরেকবার লিখলো অমুক তুমি আমার বশে হয়েছো। আচ্ছা, দুবার লিখতে হবে। দুটো লিখে দুটো পাতা করলো, এবার রেখে দাও, শুকোতে দাও ওকে ভালো মতো, শুকিয়েও গেল। ওটা কি একবারই লিখবে না তিনবার? একবারই লিখবে, 3 বার লেখারও দরকার নেই। ঠিক আছে। এবার বাজার থেকে একটা খাঁটি মধু কিনে নিয়ে আসো, আর গোয়ালার থেকে দোয়ানো দুধ নিয়ে আসো। আচ্ছা, হয়ে গেল। দুটো শিশিতে রাখো, মধুর শিশির মধ্যে ফিরে আসো কথাটা লিখে দাও, এই মধুর শিশির মধ্যে বশ হয়ে যাওয়া কথাটা লিখে দাও, রেখে ঢুকিয়ে দাও, আর তোমার রাগ ঠান্ডা হয়ে যাক যেটা আছে সেটার মধ্যে দুধের মধ্যে ডুবিয়ে দাও। এটা কিন্তু তুমি এমনিও করতে পারো। আচ্ছা, সে রাগ করলো, বাবা রাগ করলো, ছেলে রাগ করলো, মা রাগ করলো, শাশুড়ি রাগ করলো সিনেমা দেখতে গেছো বলে, আচ্ছা
ডুবিয়ে দাও। রাগ রাগ। ঠান্ডা। ঠান্ডা। তো একজনের জন্য অনেক ওষুধ। একদম। তো এই দুটো করে ফ্রিজের মধ্যে রেখে দাও, ফ্রিজের মধ্যে? তাহলে দুধটা নষ্ট হবে না আচ্ছা, হ্যাঁ আর ঠান্ডা থাকবে। হ্যাঁ, মাথা ঠান্ডা হয়ে যাবে। আর মধুটা নিজের মাথার তলায় বা ইসের খাটের তলায় রেখে দাও, হয়ে গেল। এবার এটাকে জোরালো করতে গেলে আরো অনেকগুলো জিনিস দেওয়া যেতে পারে, তো এখন এটা থাকুক, পরে আবার বশীকরণের অন্য কিছুতে ওটা বলা যাবে, নাহলে বলে তো মহারাজ একই জিনিস বলছেন। একদম একদম। তো এইটুকু করো, এইটুকু করলেও অন্তত 100-100 লোকও পেতে পারো, আবার 100-তে একজন পাবে না, অন্তত 60-70% পাবেই লোক এটার রেজাল্ট। যাক, আজকে কিন্তু সবার নিশ্চয়ই এটা কিন্তু অনেকেরই মনের প্রশ্ন, হয়তো অনেকে মুখ ফুটে বলতে পারে না সবার সামনে, ফিল কিন্তু এটা অনেক 80% মানুষই করে আজকের ডেটে। ঠিক আছে, যা রেমেডি মহারাজ আমাদেরকে দিলেন, আরো আগেও অনেক রেমেডি দিয়েছেন। আমি এই রেমেডি দিই, মানে আমার কাছে আসার যদি 2 লক্ষ টাকা দিয়েও কেউ কাজ করায় আর 20,000 টাকা দিয়েও কেউ কাজ করে, ধরো এই বশীকরণের, তো তাদের কাছে এই রেমেডি যায়। তার মানে এই রেমেডি যায়, এটা আমার নিজের রেমেডি, আমি ক্রিয়া করি, এটা আমার কাজের একটা পার্ট। যদি তুমি আমার কাছে পয়সা দিয়ে যখন কাজ করাতে আসবে, তখন কিন্তু আমি তোমাকে এই রেমেডিটা দেবো, এই রেমেডিটা করো আমার কাজের সাথে সাথে। তাই আমার কাজের ছাড়া যেটা তুমি সহজে করতে পারবে, সেটার কিন্তু একটা অধ্যায় আমি তোমাদের তুলে দিলাম। এটা যে আমি করি না, কাউকে এমনি বলে দিলাম, সেটা কিন্তু নয়। কেউ এটা খারাপ ভাবে নেবে না যে আমি করি না বলে আমি দিচ্ছি, এটা নয়। আমার কাছে আসা প্রত্যেক ক্লায়েন্ট যারা এই বিষয়ের মধ্যে জড়িত, প্রত্যেক ক্লায়েন্টদেরকে কিন্তু আমি এই রেমেডিক্যাল পার্ট দিই। আমি তোমাদের দেখাবো এই রেমেডিক্যাল পার্টের মধ্যে আমার ডাকিনী যোগিনী হয়, কি বললাম, একটা পার্ট, ওটা তো ক্রিয়ার মধ্যে পড়ে, কিন্তু আমার ক্লায়েন্টরা যখন করে তখন এটা নিজের থেকে এটা এইভাবেই করে। জানছি অনেক কিছুই, অনেক সমস্যার সমাধান জানছি, আর সেই সমাধানগুলো আমাদের মহারাজই বলছেন। চ্যানেলটা ভালো লাগলে লাইক কমেন্ট নিশ্চয়ই করবেন, একটু সাবস্ক্রাইব করবেন, আর যদি একটু বেশি ভালো লাগে তো শেয়ার করতে একদম ভুলবেন না। আগামী দিনে আরো নানা রকম প্রশ্ন, আপনাদের প্রশ্ন করতেও বলা হয়েছে কমেন্টের মাধ্যমে, আরো প্রশ্ন এবং তার সমাধান নিয়ে আবার চলে আসবো। আজকের মতো এখানেই, ধন্যবাদ।